করবেন কমিটি? সেজন্য কেন কমিটি প্রকাশ করবেন? না না, আপনি বলেন কেন কমিটি প্রকাশ করবেন? আপনি বলেন এইজন্য আপনি হামলা করবেন? না না না, আপনি কেন কমিটি প্রকাশ করবেন? না করলে হামলা করবেন, না করলে হামলা করবেন কেন বলবো? আপনি বলেন কেন কমিটি প্রকাশ করবেন? আপনি বলেন এইজন্য আপনি হামলা করবেন? না না না, আপনি কেন কমিটি প্রকাশ করবেন? না করলে হামলা করবেন, না করলে হামলা করবেন কেন বলবো? না করলে হামলা করবেন? আমরা কেন হামলা করব? না বলেন না, না না ধরেন, সিম্পলি ধরেন আমি আমার থামতে হবে। সালমান সিদ্দিকী, সালমান ব্যাপারটা হচ্ছে হামলা করাটা অন্যায়, সেই অন্যায় দুজনই অভিযুক্ত এবং ছাত্র শিবিরের নেতৃত্ব কিন্তু এখন পর্যন্ত বললেন না যে ওনারা কেন কমিটি প্রকাশ করেন না। উনি কমিটি প্রকাশ করেন না বলে হামলার প্রসঙ্গটা তুললেন, কিন্তু ওনাদের তো দায়িত্ব ছিল একটা সংগঠন, একটা ওপেন ব্যাপার, রাজনীতিতে একটা ওপেন ব্যাপার হবে। ফলে আমার নেতৃত্ব কারা সেটা ছাত্র সমাজ দেখবে, আলাপ আলোচনাগুলো চলবে, তার ভিত্তিতে ছাত্ররা তো আকর্ষণ বোধ করবে। তাহলে এই যে ধরুন সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, বড় ব্যাপারটা হচ্ছে ছাত্র শিবিরের একজন যারা এইরকম অপকর্ম করলে আপনি তাকে ধরতে পারবেন না, কারণ এটা তো প্রকাশ্য না। যখন আপনি ধরবেন তখন বলবে যে এইরকম কোনো ডকুমেন্ট নেই, তো এটা তো প্রবলেম। এবং আমি একটা কথা বলি, 5 আগস্ট পরবর্তী সময়ে হলগুলোতে যখন একসঙ্গে দীর্ঘদিন থেকেছে বুঝতেই পারেনি তার রুমমেট যে ছাত্র শিবির করেন, পরবর্তী সময় কি হয়েছে জানেন, তার অনেকের মধ্যে একটা অবিশ্বাসের মানসিকতা তৈরি হয়েছে, একটা ভয়ানক একটা অনিরাপত্তা এবং অবিশ্বাসী মানসিকতা তৈরি হয়েছে। এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতি হতে পারে না। ফলে আমি বলতে চাই যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসুক এবং সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়বে, সেখানে আমার ধন্যবাদ। আমাদের সেই প্রত্যাশা। সালমান সিদ্দিকী, নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতি ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ এবং মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্থানীয় কড়া আলাপের সঙ্গে শান্তা শারদিন। দর্শক, আজ কড়া আলাপে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন ডক্টর তৌহিদুর রহমান আউয়াল, সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, রেজাউল করিম শাকিল, ছাত্র কল্যাণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং রয়েছেন সালমান সিদ্দিকী, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতেই বর্তমান যে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদের যে অবস্থা এবং বর্তমানে যে লোডশেডিংয়ের অবস্থা, এই বিষয়টি আপনাদের দৃষ্টিগোচর করতে চাই। এই মুহূর্তে আপনারা জানেন প্রত্যেকে যে লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহতা ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিন অনেক জায়গাতেই 10 থেকে 12 বার লোডশেডিং হয়। ঢাকার বাইরের চিত্র ভয়াবহ, এবং ঢাকার মধ্যে যদি আমরা দেখি 2 থেকে 3 বার বেশিরভাগ এলাকায় লোডশেডিংয়ের চিত্র দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তিনি বলেছেন যে ব্যাটারি চালিত রিকশার বেশিরভাগই রাত 12টার পর অবৈধ সংযোগের মাধ্যমে চার্জ দেওয়া হয়। এর ফলে বিদ্যুতের যে ব্যবহার, সেই ব্যবহারের সময় পিক আওয়ারটা বদলে রাত 12টায় গিয়ে ঠেকেছে এবং মোট চাহিদা বেড়ে 18,000 মেগাওয়াটে পৌঁছাচ্ছে। তবে এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্ন করা যায়, সেটি বিচ্ছিন্ন করতে গিয়ে অনেক জায়গায় সরকারি কর্মচারীরা হামলার শিকার হচ্ছেন। আমি শুরুতেই রেজাউল করিম শাকিল আপনার কাছে আসতে চাই যে এই যে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কথায় FSRU মানে ভাসমান যে LNG টার্মিনাল, সেটি যদি মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিংয়ের যে ব্যবস্থাপনা, সেটির জন্য অপেক্ষা করা ছাড়া তিনি কোনো উপায় দেখছেন না, এবং তিনি বলছেন যে এই মুহূর্তে দিন গোনা ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। 2029 সালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তিনি বলেছেন। বিরোধিতার জন্য বিরোধিতা না করে বলবেন কি যে এর বাইরে আসলে সরকারের কিছু করার রয়েছে কিনা এই মুহূর্তে, আপনার মতামত? জি, আপনাকে ধন্যবাদ। যে সমস্ত দর্শক দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ইকবাল যে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু, উনি যে মন্তব্যটি করেছেন, এই মুহূর্তে দিন গোনা ছাড়া আসলে আমাদের করার কিছু নেই, এটি সরকারের এক ধরনের অসহায়ত্ব ফুটে উঠেছে এই বক্তব্যের মাধ্যমে। আপনি দেখবেন যে এই ধরনের বিগত বছরগুলোতে, গত বছরের আগস্টে বা তারও আগের বছরের আগস্টে, গত 2-3 বছরে আসলে এই ধরনের পরিস্থিতিতে সরকার কি করেছে?
আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলটা দেখি, ইন্টারিম সময়টাতে সিমিলার ক্রাইসিস কিন্তু ছিল। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি ছিল, এরপর এই ধরনের পরিস্থিতিটা খুব চমৎকারভাবে সামাল দিয়েছেন। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে ইউনূস সরকারের আমলে আমরা দেখেছি প্রতিদিন অনেক আন্দোলন, রাস্তায় রাস্তায় আন্দোলন, প্রতিদিন 5টির অধিক আন্দোলন, এরকম অনেকগুলো রিপোর্টে আসছে। তো এরকম তখন একটাই সমাধান বলা হয়েছে যে নির্বাচন হলে সব সমস্যা কেটে যাবে একটা নির্বাচিত সরকার আসলে। এখন নির্বাচিত সরকার আসার পর নির্বাচিত সরকারের প্রধানতম দায়িত্ব মানুষের মৌলিক যে অধিকার, সেই অধিকারটা সংরক্ষণ করা। শুধু তো বিদ্যুতের ফলে যে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে ব্যাপারটা তা না। বাংলাদেশের যেই শিল্প কারখানাগুলো আছে, যে হাজার হাজার ইন্ডাস্ট্রি আছে, প্রতিদিন যখন আপনার 5-7 ঘন্টা বিদ্যুৎ থাকে না, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে। তো এই ব্যাপারগুলো সরকারকে ভাবতে হবে যে এই জায়গাটাতে শুধুমাত্র পলিটিক্যালি বিষয়টাকে না দেখে, এটা যেহেতু দেশের সামগ্রিক একটা স্বার্থ, সেই স্বার্থের ব্যাপারে ঠিক যে রিসোর্সগুলো বিগত ইন্টারিম সরকার কাজে লাগাতে পেরেছিল, বিএনপি সরকারের উচিত সেই রিসোর্সগুলোর দিকে হাত দেওয়া। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি আপাতত সরকার বিরোধী লোক হন, তাদের কাছ থেকে হেল্প নেওয়া, এই ব্যাপারগুলো আসলে সরকার কতটুকু উদারতার পরিচয় দিতে পারে এই ধরনের। আমরা আসলে সরকারের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্বদের কাছ থেকে এরকম হাহুতাশ শুনতে চাই না যে আমাদের দিন গোনা ছাড়া কোনো উপায় নেই। তো দিন গোনা ছাড়া উপায় না হলে আপনারা ক্ষমতা নিলেন কেন, আপনারা পদে বসলেন কেন? এইটা সাধারণ মানুষ বলতে পারে, এটা রিক্সাওয়ালা সিএনজিওয়ালারা বলতে পারে, একজন মন্ত্রী এই কথা বলতে পারে না। বহির্বিশ্বের যুদ্ধের কারণে যে সংকট তৈরি হয়েছে, এটি আসলে হয়তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল না, এটিকে কি কারণ হিসেবে বলতে চান কিনা এই সরকার, এবং সেটি আসলে কতটা যৌক্তিক? বিগত সময়টাতে প্রায় সারা বছরে বিভিন্ন সময়ে যুদ্ধ ছিল নানান জায়গায়, প্রায়শই প্যালেস্টাইনে হামলা হতো, ইরান আমেরিকা যুদ্ধ, অনেক দিন ধরেই যুদ্ধের মতো আবহাওয়া এরকম ছিল। সো এইটা মেজর কোনো কারণ না, এটা একটা সাইড ইফেক্ট হতে পারে, কিন্তু এইটার কারণে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা এরকম রাতারাতি তলানিতে চলে যাবে, এই জিনিসটা আসলে প্রত্যাশিত না। জি, ধন্যবাদ ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল। আপনার কাছে আসতে চাই, এই যে রাত 12টায় গিয়ে ঠেকেছে বাংলাদেশের এই মুহূর্তে পিক আওয়ার, এবং মোট চাহিদা বেড়ে প্রায় 18,000 মেগাওয়াটে পৌঁছাচ্ছে, এবং বলা হচ্ছে এটার কারণ আসলে এই যে ব্যাটারি চালিত রিক্সা, সেগুলো চার্জ দেওয়া হচ্ছে, এই কারণে আসলে বিদ্যুতের অপব্যবহার হচ্ছে। এটি কি আগেও ছিল না? আগেও কি এমন ঘটনা ঘটেনি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই ইস্টার্ন নিউজের সকল দর্শকদেরকে স্বাগত জানাই। আমার ভাই আগে যেটা বললেন, মানে ওনারা তো অনেক সময় বলে ফেলেন এগুলা, যে এই যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে, হরমুজ প্রণালী কিন্তু ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় বন্ধ ছিল না কখনোই। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বের কারা কারা ভুক্তভোগী, আপনি সার্চ দিলে অসংখ্য নিউজ পেয়ে যাবেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কোন কোন দেশ ভুক্তভোগী। আমরা এটা বাদ দিলাম, এটা হলো 10টা কারণের একটা কারণ। আমরা বাকি কারণগুলোতে আপনার সেই জায়গায় যেমন এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি একটাতে, তারপরে বৈরী আবহাওয়ায় এলএনজি স্থানান্তর, কয়লা খালাস ব্যাহত, আর জ্বালানি আমদানিতে আর্থিক চাপ। আর এই ডক্টর ইউনূস সাহেবের আমলে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের 2025-এর নভেম্বর থেকে কোনো বিদ্যুৎ বিল তারা পরিশোধ করে নাই। বার্ডেনটা এই গভর্নমেন্টের, এবং শুধুমাত্র এ কারণেই অতিরিক্ত $5 বিলিয়ন গভর্নমেন্টের বেশি খরচ হয় তেল গ্যাস কেনার জন্য। তো এখন এই জিনিসগুলো যখন আমরা বলবো, অটোরিকশা এখন ঢাকা শহরে মনে হয় যে অটোরিকশার দৌরাত্ম্য, মানে আমাদের অনেকটা মনে হয় এখন যারা পায়ে রিক্সা চালায় এদের জন্য মায়া হয় অনেক সময় দেখলে, যে আমরা যে লোকগুলারে দেখতেছি, আমরা যে ছোটবেলায় ধরেন আমাদের তো ঢাকা শহরে বড় হওয়া, তো আমরা এই স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, এই রিক্সার গুলা, আর এখন সব অটোরিকশা। এখন আপনি কোনো জায়গায় যে আপনি এরকম খোঁজ পাবেন না, তো সেই জায়গায় এটা একটা অন্যতম বড় কারণ, মানে অটোরিকশার এটা তবে এটাকে কন্ট্রোলে আনাটা। কারণ আমাদের দেখেন যে গতকাল আমি শুনলাম যে সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1-1.5 ঘন্টা ইলেকট্রিসিটি মানে ছিল না বা সাপ্লাই দিতে পারে নাই। এটা তো অবশ্যই আমাদের প্রত্যেকটা জায়গায়, ছোট ছোট জায়গা থেকে এখন তো আমরা এই জিনিসগুলো ডিবেট করতে পারি, আমরা ভালোর জন্য ডিবেট করা যে কিভাবে করা যাবে। যেমন 2023 সালে হাসিনার তো উন্নয়নের আমলেও 3,419 মেগাওয়াট বিদ্যুতের মানে লোডশেডিংয়ের পরিমাণ ছিল। আমাদের 26-এ এসে 3,757, এটা হলো 338 মেগাওয়াট মানে লোডশেডিং, ওই 23 সালের তুলনায় আমি যদি 26 সালে এসে করি সেই জায়গায়। তো এখন আমার হচ্ছে কি, এই ভর্তুকিগুলো দিয়ে লেগছে, হাসিনা তো শেখ হাসিনা কোনো জবাবদিহিতা ছিল না, তো জোড়াতালি দিয়ে চালায় নিত। তখন ওই টকশোতে দেখা গেল একজন বড় আওয়ামী লীগ, একজন ছোট আওয়ামী লীগ, একজন মধ্যম মানের আওয়ামী লীগ, 3জনকে দিয়ে টকশো হইতো। এখন তো ধরেন আমরা এগুলো ডিবেট করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে শেখ হাসিনা জোড়াতালি দিয়ে চালিয়ে দিতেন, তিনি কিভাবে জোড়াতালি দিয়ে চালাতেন আর এই সরকার কেন পারছে না সেটা? না, জোড়াতালি দিয়ে আমি বললাম যে টকশোতে উপস্থাপকও থাকতো একজন প্রো আওয়ামী লীগার,
আর না, আমি যারা বাস্তব দোষের জন্য চিত্র বলছি। হ্যাঁ মানে বাস্তব আমরা চিত্রে তো আমরা মানুষের এত কাছে লোডশেডিং না দেখি। মানুষের কাছে আপনি এই জিনিসগুলো তো আসতোই না। আপনি যে আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি কি ভালোর জন্য কথা বলতেছি, আমরা এই জায়গা থেকে যদি গভর্নমেন্টের জায়গায় কোনো একটা জায়গায় মেসেজের ন্যূনতম পরিবর্তন হয় নীতি নির্ধারকদের জন্য, এটাই তো আমাদের বড় অ্যাচিভমেন্ট হবে। আমরা তো 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী আমরা কি চাই, যে আমাদের এই ছোট ছোট ডিবেটের মধ্যে থেকেও যদি কোনো কনক্লুশন বের হয়, যদি কোনো গভর্নমেন্টের পলিসি মেকিং এ যে তারা যদি এই হেল্পটা নেয়, আমাদের মানে আন্তরিকতা সব পক্ষেরই আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন আমাদের ছাত্র দলের একটা ছেলে, সে হলো সিএনজি চালায়, 24-এর গণঅভ্যুত্থানে পতাকা উড়াইছে মিরপুরে খুবিয়াতে, ওকে দেখে পরে 24-এর গণঅভ্যুত্থানে যারা সিএনজি চালায় সবাইকে উনি সিএনজি উপহার দিচ্ছেন, আলাদা করে কোনো কিছু দেখেন নাই। তো এই মেসেজটা তো যাইতে হবে আগে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ব্যাটারি চালিত রিকশা, এটা ইন্টারিম গভর্নমেন্টেও ছিল এবং তার আগে যে স্বৈরাচারী সরকার ওই সময়ও ছিল, এখনো সেটি আছে। ভয়াবহতা বেড়ে গেছে। মানে আপনার অটোরিকশার পরিমাণ, আমি যেটা মানে যদি ভুল না বলে থাকি, সেক্ষেত্রে লিগের পিরিয়ডে যা ছিল ইন্টারিম সময় বেড়েছে, আর এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আপনি তখন দেখা গেল 10টা রিকশার মধ্যে 5টা পায়ে চালানো থাকতো আর 5টা ধরেন ব্যাটারি থাকতো। ইন্টারিম সময় কি হয়েছে, 10টার মধ্যে 6টা ব্যাটারি হয়েছে আর 4টা পায়ে চালানো ছিল। এখন 8টা ব্যাটারি হয়েছে, 2টা পায়ে চালানো আছে। পার্থক্যটা হইলো কি, আপনার যে বাড়তি চাপটা, আমি বলছি আপনাকে 10টা কারণের একটা, আমি মূল কারণ আপনাকে বলি নাই। মানে উনি যেটা বলছেন, উনি ওনার জায়গা থেকে এটা অবশ্যই 10টা কারণের মধ্যে একটা প্রধান কারণ হতে পারে, কিন্তু বাকি অনেকগুলা কারণ আপনার জন্য ইম্পর্টেন্ট, এগুলো সর্ট আউট করা ইম্পর্টেন্ট। আর জিনিসটা হলো কি, যে এই যে ভর্তুকিগুলা 2025 সালের নভেম্বর থেকে আপনার যে বিদ্যুতের বিল পরিশোধ করা হয় নাই, এটাতে গভর্নমেন্টের উপর বার্ডেন। হামের টিকা কেনা হয় নাই, এটাতে গভর্নমেন্টের উপর। ধরেন রোগ হয়েছে আপনার, যখন একটা ডেঙ্গু ভাইরাস দিয়ে আপনি এফেক্টেড হবেন, আপনার সাইন সিমটম প্রকাশ পাবে 5 দিন পরে। যে এখন আপনি ডেঙ্গু মানে ধরেন মশার যে কামড় খেয়ে আসছেন কোথায়, আর উপসর্গ দেখা গেল কোন জায়গায়। তো দেশের তো কামড় খাওয়া হলো ফ্যাসিস্ট লীগের আমলে, ইন্টারিম গভর্নমেন্টের সময় পার হয়েছে, উপসর্গ দেখা দিচ্ছে আমাদের সময়। তো হামের টিকার যে বেসিক্যালি মারা যে যাচ্ছে, এখন দোষ তো দিতে হবে আপনার সেই সময় যারা হামের টিকা দেওয়া হয় নাই। তো জিনিসটা হইলো কি, আগে যেখানে মানে প্রথমে ভাইরাসটা বডিতে ঢুকেছে, সেই জায়গাটা হলো আপনার সর্ট আউট করতে হবে, যে কোথা থেকে আমরা ক্ষতির শিকার হইলাম এই জায়গাটায়, মানে বিদ্যুৎ খাতের। এটা তো আগে থেকে চলে আসতেছে, এটা এখন আমরা কিভাবে এটা লাগাম টেনে ধরতে পারি, এটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটাই মূল এজেন্ডা, যে আমরা এখানে লাগাম টেনে ধরনের প্রক্রিয়াগুলোতে আমরা কাজ করতেছি কিনা, আমাদের গভর্নমেন্ট কাজ করতেছে কিনা, সেটা হলো। ধন্যবাদ তৌহিদুর রহমান আউয়াল। সালমান সিদ্দিকী, আপনার কাছে আসতে চাইবো যে এই যে 2025 সালের নভেম্বর থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি, এবং তার একটা প্রভাব যদি আমরা বলি, যে এখন বলতে চাওয়া হচ্ছে যে এখন হয়তো সেটা একটা প্রভাব পড়েছে। সেই সাথে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী যে ইকবাল হাসান মাহমুদ, তিনি যে কথাটি বলছেন ব্যাটারি চালিত রিকশার আধিপত্য অনেক বেশি রাস্তায়, এটা একটা বড় কারণ, এবং তাদের সেগুলোকে চার্জ দেওয়ার জন্যই আসলে এমন একটা প্রেশার পড়েছে বিদ্যুতের ওপর। এ ব্যাপারে আপনি কতটুকু একমত, আপনার মন্তব্য জানতে চাই। আমি প্রথমে আজকের যিনি সম্মানিত উপস্থাপক এবং সহ আলোচকবৃন্দ যারা আছেন এবং যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, বাংলা একটা প্রবাদ আছে যে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানো, মানে হচ্ছে যে একজনের দোষ, যিনি দোষ করেছেন তার ঘাড়ে না দিয়ে যিনি দোষ করেননি তার ঘাড়ে এটা চাপিয়ে দেয়া। সবচেয়ে ভালো হতো যদি প্রধানমন্ত্রী বা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী তিনি যদি দোষ স্বীকার করে নিতেন যে জনগণের সাফারিংস হচ্ছে, যে আমরা জনগণকে বিদ্যুৎ দিতে পারছি না, এবং ফলে এই যে কষ্টটা হচ্ছে এটার এক ধরনের যে সংবেদনশীলতা, মানে গভর্নমেন্ট পাচ্ছে না জনগণকে দিতে, তার নাগরিককে দিতে, এটার যে এক ধরনের সংবেদনশীলতা থাকা দরকার ছিল সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সে দোষটা কার ঘাড়ে চাপানো হচ্ছে, বলা হচ্ছে অটোরিকশা। আপনি দেখুন, এই যে জ্ঞান বিজ্ঞানের এত ডেভেলপমেন্ট প্রযুক্তির, এখন পর্যন্ত এসে একটা মানুষ পায়ে রিক্সা টানবে, সবচেয়ে বড় ব্যাপারটা যত দিন যাচ্ছে মানুষের বিদ্যুতের চাহিদা তো বাড়বেই। এখন যদি আপনি বলেন মানুষ মোবাইলে চার্জ বেশি দিচ্ছে, এই জন্য বিদ্যুৎ বেশি খরচ হচ্ছে, মানুষ বেশি টেলিভিশন দেখছে, বেশি ফেসবুকে থাকছে, তো এগুলো তো কোনো আলোচনা হতে পারে না। তার মানে মানুষের বিদ্যুতের যেই ধরুন চাহিদা সেটা বাড়বে। গভর্নমেন্ট তার বিদ্যুৎটা কি করে নিশ্চিত করবে এবং জ্বালানি নিরাপত্তা কি করে নিশ্চিত করবে, সেই বিষয়টা ভাবতে হবে। এখন যে বিষয়টা আমি বলতে চাই, দেখুন বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনার আমলে সেখানে যিনি এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলেছিলেন যদি হারিকেন মিছিল হয়েছিল সে সময়, যদি গভর্নমেন্ট বিদ্যুৎ না দিতে পারে তাহলে গভর্নমেন্টকে চলে যেতে হবে। তো একই বক্তব্য তো এখনও প্রযোজ্য, যদি গভর্নমেন্ট বিদ্যুৎ না দিতে পারে, ওনার সে বক্তব্য ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, তাহলে একই সেই বক্তব্য আছে। আমরা দেখেছি যে বিগত হাসিনা সরকারের আমলে সেখানে রেন্টাল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মধ্য দিয়ে সেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, এবং দীর্ঘ সময় ধরে যেটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বলেছি, বাংলাদেশের যে বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টর,
ভীষণ দুর্নীতি হয়, লুটপাট হয় এবং আমাদের বিদ্যুৎ এবং জ্বালানিটা বিদেশ নির্ভর। যে কথাটা আমরা বলেছি যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা গ্যাস উত্তোলন করতে পারি, অনুসন্ধান করতে পারি, বিদেশ থেকে আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এলএনজি আমদানি করতে পারি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই বিষয়গুলো না করে দেশীয় যে সক্ষমতা, সেই সক্ষমতাগুলো না বাড়িয়ে পুরো জ্বালানি সেক্টরকে কিছু মাফিয়াদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে প্রচণ্ড যখন বিদ্যুৎ সংকট আমরা দেখতে পাচ্ছি, জনগণ এটা ভুক্তভোগী, তখন আমরা দেখতে পেলাম, আপনি দেখবেন যে এখানে বসুন্ধরা গ্রুপকে বা আরও কিছু যে বেসরকারি কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জ্বালানি সেক্টর সেখানে তুলে দেওয়া হচ্ছে। তাহলে এটার মধ্য দিয়ে বিদ্যুৎ সংকটটা বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে এবং একই সঙ্গে আমাদের যে জ্বালানি নিরাপত্তা সেটা ভবিষ্যতে ভীষণ হুমকির সম্মুখীন হবে। যে বিষয়টা একটু আগে উনি বলছিলেন যে ধরুন যে ভাই একটু আগে বলছিলেন যে এটা তো ইন্টারিম সরকার টিকা কিনে নিয়ে, ফলে এই সরকারের আমলে সেই ভুক্তভোগী মানুষ হচ্ছে, দায়টা আসলে বিএনপি সরকারের না, বিগত সরকারের। বিগত সরকারের দায়টা এখানে যে তারা ঠিকমতো টিকা দেয়নি এবং তারা ভিটামিন এ ক্যাপসুলটা তারা খাওয়ায়নি, সঠিক সময় সংগ্রহ করে, সে দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতেই হবে। কিন্তু যখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে শত শত মানে হাজার হাজার বাচ্চারা হামে আক্রান্ত হচ্ছে এবং তারা ছটফট করছে, মারা যাচ্ছে, তাহলে সেই সময়ে এসে শুধুমাত্র যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করার মধ্য দিয়েই আমাদের দায়িত্বটা আমরা সম্পূর্ণ করতে চাই, তাহলে প্রশ্ন ওঠে বর্তমান যে মন্ত্রী আছেন, স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান যে গভর্নমেন্ট আছে, তার দায়িত্ব কি এই যে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের জীবন বাঁচানো, নাকি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের যেই ভুল ত্রুটি সেটাকে সামনে নিয়ে আচ্ছা, আসা? আরেকটা বিষয় একটু যদি আপনি বলেন যে জ্বালানি খাতে যে দুর্নীতি এবং সিস্টেম লস রোধে দেশীয় গ্যাস অনুসন্ধানে যে পর্যাপ্ত গুরুত্ব না দিয়ে আপনি যে কথাটি বলছিলেন, এখন বিদেশি কোম্পানির ওপর যে নির্ভরশীলতা বাড়ানোর একটা চেষ্টা চলছে, সেই প্রবণতা থেকে বেরিয়ে আসার রূপরেখা কি হতে পারে বলে আপনার ধারণা? সবচেয়ে বড় ব্যাপার দেখুন সেটা হচ্ছে যে আমাদের দেশের যে কোম্পানিগুলো বাপেক্স, পেট্রো বাংলা, বিপিসি, এটা যথেষ্ট ভালোভাবে কিন্তু কাজ করতে সক্ষম এবং বিগত সময় আমরা দেখিয়েছি যারা এগুলো জ্বালানি নিয়ে যারা গবেষণা করে, অধ্যাপক আনু মোহাম্মদ সহ যুক্ত করার অনেকেই দেখিয়েছেন যে বাংলাদেশের দেশীয় কোম্পানিকে দিয়ে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে, বা আমরা প্রযুক্তি কিন্তু আমরা কিনতে পারি, প্রযুক্তি কেনা যায়, আমরা দেশের যে মালিকানা সেই মালিকানাটা নিশ্চিত করে বিদেশ থেকে আমরা এলএনজি আমদানি করতে পারি, গ্যাস আমদানি করতে পারি। এবং দেখুন এটার মধ্য দিয়ে কী হচ্ছে, আমরা বিগত সময় দেখেছি যে সালমান এফ রহমান, ওরিয়ন, সামিট গ্রুপের কথা আমরা জানি, যারা দেশের হাজার হাজার কোটি টাকা কিন্তু বিদ্যুৎ খাতের মধ্য দিয়ে লুটপাট করেছে। তাহলে সরকারকে ভাবতে হবে যে এবং এটার মধ্য দিয়ে কী হয়েছে আপনি দেখুন, সরকার যেখানে বিদ্যুৎ উৎপাদন করলে 4 টাকা 5 টাকা পার ইউনিট করতে পারে, সেখানে আমরা এই সমস্ত বিদেশি কোম্পানি এবং দেশের যারা লুটপাটকারী যে কোম্পানিগুলো করে তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে আমরা কি করেছি, 38 টাকা পর্যন্ত আমরা পার ইউনিট বিদ্যুৎ সেটা আমরা করেছি। সরকার বলে সরকার ভর্তুকি দিচ্ছে, সরকার ভর্তুকি তো জনগণকে দিচ্ছে না, সরকার যে জনগণের ট্যাক্সের টাকা সরকার ভর্তুকির নাম করে যারা লুটপাট করে, দুর্নীতি করে, যারা বিদ্যুৎ ব্যবসায়ী, তাদের পকেটে ভরে দিচ্ছে তারা। ফলে এটার সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। এবার আপনি খেয়াল করে দেখুন এই যে প্রিপেইড মিটার, যেটা এই প্রিপেইড মিটারের মধ্য দিয়ে যেটা হচ্ছে আপনার ভিতরে একটা ব্যাপক সংখ্যক জনগণের পকেটটা কিন্তু ফাঁকা করা হচ্ছে। ফলে আমরা বলতে চাই দেশের যে সক্ষমতা, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে দেশীয় সক্ষমতা ব্যবহার করে প্রয়োজনে বিদেশি প্রযুক্তি আমরা আনতে পারি, সেগুলো সহযোগিতা নিতে পারি। কিন্তু আমি বলতে চাই যে গভর্নমেন্ট তার যে জ্বালানি নীতি, বিদ্যুৎ নীতি, সেটা যেন জনগণের পক্ষে হয়, সেটা যেন লুটপাটকারীদের পক্ষে না হয়। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ সালমান সিদ্দিকী। আমি আবার আসবো আপনার কাছে। রেজাউল করিম শাকিল, আপনার কাছে আসতে চাই যে কয়েকটি বিষয় উঠে এসেছে কিছুক্ষণ আগে। ডক্টর তৌহিদুর রহমান আউয়াল যেটা বলছিলেন যে 2025 সালের নভেম্বর থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি, ইন্টারিম গভর্নমেন্টের সময় এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, বিল পরিশোধ করা হয়নি, সেটা একটা ইম্প্যাক্ট পড়ছে এখন। এটা একটা লোডশেডিং এর কারণ কিনা, এটা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। বা জ্বালানি তেলের যে সংকট সেটির আসলে কারণ কিনা, এইটার কোনো প্রভাব পড়েছে কিনা, এটি প্রথম প্রশ্ন। এবং সেই সাথে আরেকটি বিষয় বলবেন যে বিগত সরকারের আমলের যে ভুল নীতি এবং অতিরিক্ত আমদানি নির্ভরতা, এই আমদানি নির্ভরতা মেগা প্রজেক্টের নামে আসলে অনিয়মকে বর্তমান যে জ্বালানির যে সংকট এবং জ্বালানি খাতের এই গভীর সংকটের প্রধান কারণ হিসেবে আপনি উল্লেখ করবেন কিনা? দেখুন, ইউনূস সরকারের আমলের শেষ দিকে যদি কিছু বিদ্যুৎ বিল বকেয়াও থাকে, আমরা দেখব যে ইন্টারিম সরকারের আমলে বিগত যে কোনো সময়ের চাইতে বেশি বিল পরিশোধ করা হয়েছিল, সবচাইতে বেশি হিস্ট্রি এটা। আচ্ছা, তো সেই জায়গা থেকে এটিকে প্রধান কারণ হিসাবে আনাটা একেবারে অযৌক্তিক
এটা একটা খোঁড়া যুক্তি। সরকার নিজের দায়টা মূলত ইন্টারিমের উপর চাপানোর একটা কোন চেষ্টা। বিলের কথা আপনি বলছেন? এই যে বলেন বেশি বিল পরিশোধ করা হয়েছে, মানে যদি একটু স্পেসিফিক্যালি বলি। পুরো ইউনূস সরকারের আমলে যে পরিমাণ বিল পরিশোধ করা হয়েছে, যে পরিমাণ রিজার্ভ আনা হয়েছে, ওভারঅল সব কিছুই আওয়ামী লীগ পিরিয়ড তো বটে, বিএনপি সকল আমলের চেয়ে ইন্টারিম আমলের ইয়েটা বেশি ছিল। সেকেন্ড একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো কিছুদিন আগে আমরা দেখেছি যে তেল সংকট গিয়েছে, পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছিল না, সিএনজি তারপর হচ্ছে গাড়ি, এগুলোতে প্রচুর তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল এই তেল সংকটকে পুঁজি করে। তো বর্তমান সময়টায় যখন বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যখন সিমিলার প্রবলেম, বিদ্যুৎ সংকট, এখন হয়তো সেইভাবে তেলের মতো করে অত বেশি দাম বৃদ্ধি করা হবে না, কিন্তু পুরো বিদ্যুৎ জ্বালানি খাতটাকেই বেসরকারি লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা আমরা দেখছি। যে বসুন্ধরা গ্রুপ সহ আরও অনেকগুলো আলাপ এখন হচ্ছে, যে ব্যাপারগুলো দেশের সামগ্রিক কল্যাণের স্বার্থে এটা খুবই ক্ষতিকর একটা ব্যাপার হবে বিএনপি সরকার যদি এই কাজটা করে। আপনি কখনো হচ্ছে ইন্টারিমের উপর দায় দিবেন, কখনো হচ্ছে যারা প্রতিষ্ঠিত লুটেরা তাদের হাতে এই খাতটাকে ছেড়ে দিবেন। এরপর যখন আরও বেশি ক্ষয়ক্ষতি হবে, আরও বেশি যখন সর্বনাশ হবে, তখন এই ধরনের বক্তব্য দেওয়া ছাড়া আসলে আর কিছু থাকবে না যে আমরা বসে বসে দিন গুনি। সো ওভারঅলি এই বিষয়টা সরকার আরও স্মার্টলি হ্যান্ডেল করতে পারত। সরকার এই জায়গাটাতে নিশ্চুপ হয়ে বসে আছে কেন, এটা পুরো বাংলাদেশের প্রশ্ন। আমি আমার প্রথম বক্তব্যে বলেছি, এটা শুধুমাত্র যে সাধারণ মানুষ এটার ভুক্তভোগী তা না, সমগ্র রাষ্ট্র ব্যবস্থা এটার ভুক্তভোগী। সরকার উচিত এই ব্যাপারটাতে নজর দেওয়া, ওকে দায় দেওয়া ছাড়া, কিংবা বিশ্বযুদ্ধ বা একটা যুদ্ধের ফলে এখানে বিদ্যুৎ কম হচ্ছে বা অটোরিকশার কারণে, এগুলো খুবই খোঁড়া যুক্তি। জ্বালানি তেল প্রাইভেটাইজেশন আমরা আসলে অনেক দেশেই দেখি, এটা আমাদের আশেপাশের দেশেও দেখে থাকি যে প্রাইভেটাইজেশন করা হয়, কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় হয়তো লক্ষণীয় যে আমাদের সরকার নির্ধারিত দাম মানা সম্ভব হচ্ছে কিনা এবং সেটি প্রাইভেট কোম্পানিগুলো মানছে কিনা, যেটা আমরা এলপিজির ক্ষেত্রে দেখলাম যে অনেক ক্ষেত্রেই সরকার হয়তো দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই, কারণ আমাদের যে সংকট, সেই সংকট শুধুমাত্র সরকারি আমদানির ভিত্তিতে মেটানো সম্ভব কিনা, এটাও একটা প্রশ্ন। দেখেন, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন মডেলে এই জ্বালানি বলেন, গ্যাস বলেন, এই ব্যাপারগুলো হয়ে থাকে। আর বাংলাদেশ এটার জন্য একটা আদর্শ প্লেস কিনা আপনাকে এটাও দেখতে হবে। আপনি দেখবেন বাংলাদেশে বেসরকারি যে গ্রুপগুলো, যে ইন্ডাস্ট্রিগুলো, বেশিরভাগেরই হিস্ট্রি আসলে ভালো না। তাদের হাতে যখন এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প বা প্রজেক্ট চলে যায়, তখন তারা মেজর অর্থে লুটপাট করা ছাড়া আসলে তারা মেজর কিছু করে না। সো এইটা সমূহ সম্ভাবনা আছে যে বসুন্ধরা সহ অন্যান্য গ্রুপের হাতে, যে লুটেরা গোষ্ঠী তো পূর্বে এই ধরনের যাদের হিস্ট্রি আছে, তাদের কাছে এটা গেলে পুনর্বার লুটপাটি হবে, এই জিনিসটার সমূহ সম্ভাবনা এবং আশঙ্কা আছে। জি, ধন্যবাদ রেজাউল করিম শাকিল। তহিদুর রহমান আওয়াল, আপনার কাছে আসতে চাই। এই যে প্রাইভেটাইজেশন করা জ্বালানি তেলের বিষয়টি, জ্বালানি তেলকে প্রাইভেটের হাতে তুলে দেয়া, এটি নিয়ে অনেক অভিযোগ সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় আমরা দেখছি, এবং দু একটি প্রতিষ্ঠান, দু একটি গ্রুপের নাম ধরে যখন চলে আসে অভিযোগগুলো যে তাদের হাতে তুলে দেওয়ার মানেই হচ্ছে যে এই সেক্টরে অনেক বড় দুর্নীতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সরকারের পক্ষ থেকেও আসলে সে ব্যাপারে বলা হয়েছে যে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তারপরে এই অভিযোগটাকে উড়িয়ে দেওয়ার মতো কি না, আপনার মতামত? ধন্যবাদ আপনাকে। আমার ভাইয়ের আসলে একটু কারেকশন করে দেওয়া দরকার। আপনার যখন ধরেন একটা জিনিস, আপনার লোন প্রতি মাসে একটা লিমিটেশন থাকে, আপনি এর বেশি তো যেচে পরিশোধ করার মতো সক্ষমতা বা ধনী হওয়ার সুযোগ নেই। ভাই বললেন যে সব সময়ের থেকে বেশি পরিশোধ হয়ে গেছে, তো হলো 17 সালে আদানি গ্রুপের সাথে যে চুক্তি হয়েছিল, সেটা হলো ওই ঝাড়খণ্ড থেকে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ 25 বছর ধরে কেনার একটা চুক্তি হয়েছিল। 25 বছর ধরে তারা হলো মানে ভারতের কাছে সব টাকা পয়সা দিয়ে দিবে আর কি, এই জন্য হাসিনা। তো 25 সালের জুন মাসে আদানির কাছে বকেয়া ছিল 70 কোটি মার্কিন ডলার। তো সেখানে এসে প্রথমে কিছু বিল পরিশোধ করছিল, কিন্তু পরে নভেম্বর থেকে তারা বিল পরিশোধ করে নাই। সেই বিল হচ্ছে তাদের পাওনা টাকা, তারা এই যে জানুয়ারিতে এসে জানাইছে, সেখানে হলো 57 কোটি 20 লাখ টাকা হলো তাদের পাওনা টাকা। আর ইউনূস সাহেব ওটা পরে করে নাই কেন? কারণ ওখানে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ যারা, তারা দেশের জন্য 6 মাসের জ্বালানি মজুদ রাখার একটা পরামর্শ দিছিল তারা। তো সেইটা তারা হলো কি যে ওই যে ছেড়ে দে মা কেঁদে বেচি, তো সব কিছু আমাদের উপর ছেড়ে দিয়ে তারা কেঁদে বেঁচে গেছে। মানে বিষয়টা হলো কি যে আল্লাহ আল্লাহ করে যে হ্যাঁ, যে জাস্ট যে মুহূর্তে বৃষ্টি নামবে তার আগে ঘরে ঢুকে পড়ছে। বিষয়টা হলো কি যে সব ঋণের বোঝা হাসিনা যেমন পালায় যে আছে, কিন্তু এরা নিজেরা হইলো কি যে সময় লাস্ট মোমেন্টে দরকার ওই সময় তারা, কারণ আমাদের সক্ষমতা হইলো 29,000 মেগাওয়াট, কিন্তু আমাদের উৎপাদন হচ্ছে মাত্র 12 থেকে 14,000 মেগাওয়াট। এখন আপনি এই জায়গায় কিভাবে বাড়াইতে পারেন? প্রাইভেট সেক্টরকে যদি আপনি দেন, সেখানে আপনি বলতেছেন আপনি কাকে দিবেন?
মানে যারা বড় হচ্ছে যে আমরা বলি যে বিজনেস টাইকুন বলি, যারা বলি বড় বড় যারা বিজনেস হাউসগুলো সব ওয়ার্ল্ডেই আছে। আপনার দেখেন চায়নাতে বড় বড় গ্রুপগুলো আছে, জ্যাকমা থেকে তাদের গ্রুপগুলা প্রত্যেকেই তাদের গভর্নমেন্ট দ্বারা পেট্রোনাইজ। তারপরে দেখেন আদানি গ্রুপ থেকে শুরু করে ইন্ডিয়াতে তারা পেট্রোনাইজ, এবং তারা ইন্ডিয়ার জার্নি শেষ করে তারা বাংলাদেশের উপর নজর দিয়েছিল তখন। হাসিনার আমলে তো বেসিক্যালি আদানির সাথে বেশি চুক্তি হইতো সেই জায়গায়। তো আপনি বলতেছেন দেশের এরা খারাপ, তাহলে আপনি বাইরের কি আপনি অল্টারনেটিভ আপনি কি দিবেন? আপনি কি তাহলে মানে ইন্ডিয়াতে যে আদানি গ্রুপের যে খারাপ ছিল তাহলে আপনি কি আবার খারাপকে ডেকে নিয়ে আসবেন, নাকি আপনি দেশের মধ্যে ওদেরকে কিভাবে ভালো পারফরমেন্সের মধ্যে রাখা যায় সেটা আপনি দেখবেন? আপনি প্রাইভেট সেক্টরে আপনার যদি দেওয়া লাগে সেক্ষেত্রে আপনি কাদেরকে দিবেন? আপনি তাহলে নিজেরা এখন বলতে হবে তাহলে তো ওই যে নামের আগে যাদের ইসলামী থাকে তাদেরকে দিলে মনে হয় হালাল হবে বিষয়টা মনে হয়। আর বাকি কোনো কিছু থাকলেই তারা হইলো কি আনঅফিসিয়ালি দিনের বেলা বলবে ওরা খারাপ, রাতের বেলা দেখবেন তাদের সাথে একটা মানে গুপ্ত প্রেমের একটা ছোঁয়া পাওয়া যায়। তো এরা তাদের সাথে সম্পর্ক, এই বসুন্ধরা গ্রুপের সাথে তাদের যে আনঅফিসিয়াল সম্পর্ক এগুলো তো সবাই জানে, কিন্তু আমরা এগুলো নিয়ে ডিবেটের ইস্যু না। আমরা এখন যেটা আপনি বললেন যে বিদ্যুৎ খাতের কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেটার জন্য আমাদের কাজ হলো আমাদের সক্ষমতা যেটা সেটা 12 থেকে 14,000 সেখানে আমাদের বাড়াইতে হবে, আমাদের 29,000 মেগাওয়াটে যাইতে হবে। তাছাড়া তো আমরা কি এই যে এই গ্যাপটুকু থেকে যাবে, তো এইটার জন্য আস্তে আস্তে আমাদের গভর্নমেন্টের যে পলিসিগুলা সেটা এটার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। আর আপনার প্রাইভেট সেক্টরকে দিলে আপনি এখন ইন্ডিয়া খারাপ, আপনি কি তাই বলে পাকিস্তানের কোম্পানিকে দিবেন? তা তো না। আপনি এখন দিতে হলে বাংলাদেশের মধ্যে যারা বড় ফান্ডিং করতে পারবে বা যাদের এই সক্ষমতা আছে তাদেরকে আপনার দিতে হবে। আপনি কি এক মুহূর্তে ভ্যানিশ করে দিবেন? এইটা তো বেসিক্যালি আপনি যদি গণতন্ত্রের ভাষা বুঝেন যে সেইখানে ব্যবসায়ীরাও যাতে নিরাপদ থাকে, ওই ব্যবসায়ী খারাপ হলে ব্যক্তি যদি খারাপ হয় তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। তার যদি কোনো ফৌজদারি মামলা আসামি হয় বা অন্য কোনো দুদকের মামলা আসামি হয় তাকে আমরা ওইভাবে আমরা তার ব্যাপারে গভর্নমেন্ট ব্যবস্থা নিতে পারে। তাছাড়া আপনি তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার আপনার সুযোগ নাই। সে যদি ব্যবসা করতে চায় আপনি তাই বলে কি একটা গ্রুপ খারাপ একটা আপনি গণহারে খারাপ বানাই দিবেন? ওই সুযোগ তার আপনার নাই। জি আচ্ছা, সম্প্রতি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে ক্যাম্পাস এবং আবাসিক হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ, হামলা পাল্টা হামলার যে ঘটনা ঘটেছে, এবং তার পরবর্তীতে আমরা যদি বলি যে সংঘর্ষের এক সপ্তাহের মাথায় পুরান ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার আবাসিক হলে সহাবস্থান নিশ্চিত সম্মত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবির। আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখছি তহিদুর রহমান আউয়াল, যে এই যে দুই দলের মধ্যে এত দ্বন্দ্ব, এত সংঘাত আমরা দেখলাম, হঠাৎ করে আবার সব ঠিক হয়ে গেল, কিভাবে ঠিক হলো? আপনি যদি একটু আপনার ব্যাখ্যাটা বলেন যে হঠাৎ করে কিভাবে আপনারা একমতে আবার হয়ে গেলেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা হলো কি 5ই আগস্ট 24-এর গণ অভ্যুত্থানে আমি দেখছি যে এই ইয়েতে গণভবনমুখী এমন অনেকে জিজ্ঞেস করতেছে ভাই গণভবন কোন দিকে? ওই যে শ্রীলঙ্কাতে যে ওদের রাষ্ট্রপতি ভবন ইয়া করতেছে সবাই গণভবন খুঁজতেছে, আর সেখানে আমাদের যারা ভাইরা সাবেক ছাত্রলীগ করা, হঠাৎ করে বৈষম্য বিরোধী, হঠাৎ করে তারা মনে হইলো না গণভবনে যেহেতু লাভ নাই, আবেগ দেখা লাভ কি, আমরা হলগুলাতে অবস্থান নেই। মানে হলগুলাতে এই অবস্থান নিতে যে তাদের যে ক্যান্টনমেন্ট বা স্বপ্ন ছিল আজীবন ওইখানে আবাসন গেড়ে একদম খুঁটি গেড়ে বসে থাকবে, তাদের এই স্বপ্ন ভঙ্গ হয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন। এই কারণে গন্ডগোলটা হয়েছে। কারণ যারা একসময় ছাত্রলীগ করছে, কারণ আমি জানি না আমার এই ভাইরা বা বাকিরা কোথায় ছিলেন, হলে থাকছে যে কোনো বাংলাদেশের যে কোনো পাবলিক হল, ছাত্রলীগ করে নাই একদিনের জন্য সে হলে থাকতে পারে নাই, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যদি কেউ প্রমাণ দেখাইতে পারে। আর আমরা হইলো কি পরে দেখলাম হঠাৎ করে কোন কোন ক্যারেক্টার আবিষ্কার হচ্ছে। আমরা দেখলাম যে অক্টোবরে নাকি আপনারাও সবাই ছাত্রলীগ করেই এসেছেন একদিনের জন্য হলো? না আমি তো হলে থাকিই নাই। মানে আমরা আমাদের যারা আছে, আমাদের একটা ওয়ার্ডের ছেলে, আমরা হলের লাইফ, আমাদের যদি লাইফে এখনো বলা হয় আপনার আফসোস কি, আমরা হল লাইফ আমাকে যদি হাসিনাকে বলা হয় আপনাদের যারা হলে ছিল ওরাও কি আপনার সংজ্ঞার মধ্যে সবাইকে পড়বে? না আমি তো আপনাকে বললাম ওটা নয়। আপনি বললেন না যারা হলে ছিল সবাই ছাত্রলীগ করেছে, তাহলে ছাত্রদলের যে বন্ধুরা হলে ছিল আমার সাথে ওরাও কি ছাত্রলীগ করে? আপনার ছাত্র দলের বন্ধুরা যারা ছিল, আপনি এখন যাদের কথা বলতেছেন, আমাদের যারা টপ টু বটম, আমরা যারা সেন্ট্রাল কমিটিতে আছি, আপনি হয়তো বা সেন্ট্রাল কমিটিতে আছেন, আমার জানা নাই কিভাবে আপনার ছিলেন, আমি এটা প্রমাণ দিতে পারবো না। সেন্ট্রাল কমিটির বিষয়ে বা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির বিষয়ে আমার এটা সম্বন্ধে আইডিয়া নাই, আপনি আমার বলতে পারেন। এখন আপনারা হলে থেকে মানে প্রত্যেকে যে আছে, অক্টোবরে তাদের যখন ছাত্র শিবিরের কমিটি প্রকাশ হইলো, এই কমিটি নাকি জানুয়ারি মাসে হওয়া, মানে আমি এখন কমিটির বিষয়টা আসি, সেই কমিটি নাকি তাদের জানুয়ারি মাসে প্রকাশ করছে তারা অক্টোবরে। তাহলে এই যে জানুয়ারি টু অক্টোবর তারা কি পরিচয় ছিলেন? আচ্ছা, এটা হলো মূল ইস্যু। তো আপনার গন্ডগোলটা কোথায় বাজছে যে তারা তো ওইখানে 5ই আগস্ট যেদিন গণ অভ্যুত্থানের দিন সবাই গণভবনমুখী, আর এরা হচ্ছে হলমুখী।
মানে আমরা যারা বলি সাবেক ছাত্রলীগ নেতা বলি, গুপ্ত শিবির বলি, ইসলামী ছাত্র শিবির বলি, তারা সব হলমুখী। তো প্রত্যেকটা হলে যখন তারা ক্যান্টনমেন্ট হিসাবে নিয়েছিল সেই জায়গায় গন্ডগোলটা পাকছে। এখন দেখতেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের মানতেছে না, কারণ মাঝের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মনে হয়েছিল যে তারা অলরেডি ক্ষমতায় চলে আসছে, এরকম একটা হাইপ ছিল বা ইয়া ছিল। তো সেই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা তো এটা মানতেছে না যে ইসলামী ছাত্র শিবির যে সব জায়গা দখল করে নিছে, সাধারণ শিক্ষার্থী মানবে না, কারণ সে তার হলে তো তার সিট চাবেই। এটা খুবই স্বাভাবিক বিষয়। তাদের সাথে ক্লাসগুলা এখন সাধারণ শিক্ষার্থীদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। আর আপনি যেটা বললেন আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে যে কিভাবে কোন জাদুতে এরা একসাথে মিলেমিশে গেল বাইয়া গেল, সেইখানে আমরা দেখছি স্বয়ং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সে একটি রাজনৈতিক মতাদর্শের, মানে সে হইলো যে মানে জামাতে ইসলামের বা এদের পারপাস সার্ভ করে ওই জায়গা থেকে। এখন সেই নিজের ওটার উস্কানিদাতা কিনা সেটা নিয়ে যে সেই মনে করতেছিল যে এইখানে আমরা যেহেতু আমাদের ক্যান্টনমেন্টটা আছে। আচ্ছা, দ্বন্দ্বটা তো আপনাদের সাথে হয়েছে, হ্যাঁ, আমি যদি বলি যে ছাত্র দলের সাথেও বেশ দ্বন্দ্ব হয়েছে, আপনারা কেন মেনে গেলেন, এখন কেন সমঝোতাটা হলো, এটা যদি একটু পরিষ্কার করেন। সবসময় হচ্ছে কি আমরা সবসময় বিশ্বাস করি আমরা নিজেরা যেহেতু ভুক্তভোগী, ক্যাম্পাস লাইফ আমরা পাই নাই, আমাদের প্রত্যেকটা জায়গায় আফসোস আছে। কেউ শুধুমাত্র বিরোধী মতের কারণে কেন হলের বাইরে থাকবে, যে কোনো কারণেই, এটা কোনো প্রশ্নই ওঠে না কখনোই। আমরা চাই প্রত্যেকে তার তার ক্যাম্পাস লাইফটা সুন্দর মতো শেষ করুক, একজনেরও যাতে ক্যাম্পাস লাইফ হ্যাম্পার না হয়। কারণ নিজে যেচে কোনো সময় আপনি সরকার দলীয় ছাত্র সংগঠনের সাথে দেখা গেলো বিরোধী দলে তাদের বক্তব্যগুলো আমি একটু দেখাই। ইয়েতে আমাদের হইলো ছাত্র শিবিরের সভাপতি, সে বলছে যে 10 মিনিটও লাগবে না। তো এগুলা ভাষা ছিল কাদের? এগুলা ভাষা ছিল হইলো এই দুজনের নামও যেন কেমন পড়ে গেছে। ছাত্রলীগের সভাপতির নাম ছিল সাদ্দাম, এই বর্তমান যে সভাপতি তার নামও সাদ্দাম। সে বলছে 10 মিনিট থাকবে না, অনেক ধৈর্য পরীক্ষা দিয়েছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে বলছে। তো এই কথাবার্তা কি প্রমাণ করে? মানে বিষয়টা হয়ে গেছে যে তাদের যে দাম্ভিকতা, আচরণের যে অহমিকা বোধ। আপনি ধরেন প্রত্যেকটা জায়গায় মানুষজন তাদেরকে, আমরা দেখলাম ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে আগে আমরা বলতাম যে আগে বোনদেরকে সাবধানে রাখুন, এখন আমাদের বলতে হবে ভাইদেরকেও সাবধানে রাখুন। তো এখানে যাকে হলের যে বিষয়গুলা এগুলো অনেক কিছু মানে কন্ট্রাডিক্টরি। আসলে সমস্যা হয়েছে কি, ছোট পানিতে যারা যখন থাকে, গুপ্ত অবস্থায় থাকে, হঠাৎ করে বড় পানিতে লাফ দিতে গেলে বিপদে পড়ে না, তাদের এই জিনিসগুলো যখন বের হয়ে যাচ্ছে, কখনো এরকম প্রকাশ্য রাজনীতি করে নাই, তো এই জন্য খেই হারায় ফেলছে তারা। জি, রেজাল করিম শাকিল, আপনার কাছে আসবো। প্রকাশ্য রাজনীতিতে হঠাৎ করে আসার পরে এই ধরনের যে অভিযোগ করা হচ্ছে যে আপনারা খেই হারিয়ে ফেলছেন, এই অভিযোগের ভিত্তিতে কি বলবেন? আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসছি। আপনি এর আগে যে প্রশ্নটি করেছেন যে মানে ঢাকা আলিয়াতে হঠাৎ করে এরকম পরিবেশ হলো কেন, মূলত এখানে যেটা হয়েছে, ছাত্র দলের ক্যালকুলেশন আসলে ভুল ছিল। তারা একটা রং ক্যালকুলেশন করেছে। তারা ভেবেছে যে 90-এর দশকের মতো করে বোধ হয় ক্ষমতা আসার পর হল দখল করাটা আগের মতো সহজ হবে। ফলে যখন প্রথমত হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে হামলা করে সেখানে প্রতিরোধের মুখে পড়লো, তারপর জগন্নাথ ইউনিভার্সিটিতে সিমিলার ঘটনা, ঢাকা আলিয়াতে সিমিলার ঘটনা, ঢাকা কলেজে সিমিলার ঘটনা ঘটলো, সর্বশেষ যখন হসপিটালে যে ছাত্রলীগ স্টাইলে ইসরায়েলের মতো করে মারলো, তো পুরো ব্যাপারটা আসলে ব্যাকফায়ার করছে ছাত্রদলের দিকে। তো এখান থেকে বলা যায় ছাত্রদল বাধ্য হয়েছে তাদের এই ভুল ক্যালকুলেশন থেকে ব্যাক করতে। আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে, কিন্তু কখন আবার তারা হামলা করে বসে এটা আসলে বলা যায় না। সেকেন্ড হচ্ছে সাদ্দাম ভাইয়ের একটা বক্তব্য নিয়ে বলেছে, আপনি বক্তব্যের মেরিট যদি বিবেচনা করেন, প্রত্যেকটা ক্যাম্পাসে মানে ধরেন কেউ যদি আপনাকে অ্যাটাক করে আর আপনার যদি শক্তি থাকে এই অ্যাটাকের পাল্টা কাউন্টার দেওয়া, এরপর যদি আপনি না দেন তাহলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ আপনি যদি পাল্টা কাউন্টার দেন, আপনি যদি কাউন্টার অ্যাটাক দেন, তাহলে কিন্তু প্রচুর রক্ত ঝরবে। আপনি দেখবেন ছাত্রদল আমাদের অন্তত এই রিসেন্ট সংঘর্ষে, রিসেন্ট হামলায় প্রায় 50 জনের উপর আমাদের আহত হয়েছে। আমরা যদি চাইতাম এই পরিমাণ রক্ত আমরা ঝরাইতে পারতাম, কিন্তু আমরা এটা করি নাই। কেন করি নাই? কারণ হইল এই রক্ত ঝরানোর রাজনীতি করে আসলে আমার কোনো লাভ নাই। তারপর বললো যে 5ই আগস্টের পরে আমরা হল দখল করতে চেয়েছি বা আমরা হল দখল করেছি, শিক্ষার্থীরা নাকি প্রতিরোধ করেছে। এই অদ্ভুত বিষয় কোথায় পেয়েছেন আমি জানি না। হল দখল করে আমার কি লাভ? আমার পলিটিক্সের ফরম্যাট তো ছাত্রদলের ফরম্যাট না, যে আমার তো শোডাউন দিতে হয় না, আমার তো মধুতে মিছিল নিয়ে যাইতে হয় না, আমার তো হচ্ছে মিছিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখাইতে হয় না। ফলে হল দখল করে গেস্টরুম গণরুম চালু করে আমি সেই ছাত্রদলের ফরম্যাট বা ছাত্রলীগের পুরনো ফরম্যাটে পলিটিক্স করার আমার কোনো প্রয়োজনই নাই। আমরা ছাত্র শিবির নরমালি কি করি, ফরম্যাট হিসেবে আলাদা, মানে দুটো দলের যদি আমরা কম্পেয়ার আপনি এটা দুই দলের কমিটি দেখলেই বুঝবেন। ছাত্র দলের কমিটিতে আপনি দেখবেন 400 সম্পাদক, মানে জয়েন্ট সেক্রেটারি দেখবেন 200, সহসভাপতি দেখবেন 200,
মানে এদের আসলে কাজ কি? আর আপনাদের এদের হলো- এদের আমি শেষ করি, আপনি বলেন। বলেন সমস্যা নেই, বলেন। আপনি দেখবেন এভাবে মানে যে লোকটা মিছিলে আসে বা যে লোকটা ভাইয়ের গুণগান গায়, যে ভাইয়ের পিছনে ঘুরে ভাইয়ের নামে স্লোগান দেয়, প্রত্যেকটা ব্যক্তিকে একটা একটা করে পদ দিতে হবে। আদৌ এদের আসলে কি কোনো কাজ আছে? আর আপনি দেখবেন আমার কমিটি এত 400-500 জনের লম্বা কমিটি না, এটা আজকে না, আমার শুরুর দিন থেকে আমার ঢাকা ইউনিভার্সিটি কমিটি 10-15 জনের কমিটি ছিল। এটা যে আমি 5 আগস্টের পরে 10-15 জন কমিটি যতজনকে দিচ্ছি, দরকার ঠিক ততজনকে Yes, আপনারা কমিটি যেমন আমি ছাত্র কল্যাণ সম্পাদক, আচ্ছা আমার কাজ কি আমি সিম্পলি একটু ব্যাখ্যা করি। হ্যাঁ। ওনারা যখন আমাদের কর্মীদেরকে মেরে রক্তাক্ত করে হসপিটালে পাঠিয়ে দিল, ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে আমার কাজ মেইনলি আমার আহত ভাইদের ট্রিটমেন্ট করানো। তো ওনাদের মানে এভাবে আমাদের প্রত্যেকটা সম্পাদকের কাজ ডিফাইন্ড, ওনাদের কাজগুলো কিন্তু এরকম ডিফাইন্ড না। ওনাদের কাজ হলো ওনারা গুনবেন যে আমার কমিটিতে এতজন আছে, তোমার কমিটিতে এতজন নাই কেন। ওনাদের এখানে আরেকটা রং ক্যালকুলেশন, উনি ভাবছেন যে ওনার কমিটির ফরমেশন আর আমার কমিটির ফরমেশন সেম হইতে হবে। আদৌ তো দুইটা সেম হবে না। এখন এই যে ফরমেশনের তফাৎ, তারপর আমার পলিটিক্স আর ওনার পলিটিক্স টোটালি ডিফারেন্ট। আমার পলিটিক্স মোটেই পেশি শক্তি নির্ভর না, এটা পুরোটা আইডিওলজিক্যাল। আপনি যদি আমার পলিটিক্স ভালো না লাগে, আপনার যদি আমার বক্তব্যে আপত্তি থাকে, আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ধরেন আপনার কথা মতো রাজাকারের ছবি টানাইছি, আপনি এটা নিয়ে আপনি পাল্টা প্রোগ্রাম দেন, আপনি সেখানে আপনার মুক্তিযোদ্ধাদের ছবি টানান, আপনি আপনার জিয়া রহমান যাকে প্রথম প্রধানমন্ত্রী বানাইছে শাহ আজিজুর রহমান, সে যদি মুক্তিযোদ্ধা হয় আপনি তার ছবি টানান, আচ্ছা। আপনি খালেদা জিয়া যাকে হচ্ছে প্রেসিডেন্ট বানাইছে আপনি তার ছবি টানান। তো আপনি এগুলো না করে আপনি যখন পেশি শক্তির প্রদর্শনী করবেন আর আপনি ভাববেন আমিও পেশি শক্তির রাজনীতিতে আপনার সাথে নামবো, এর ফলে আপনি অটোমেটিক হলগুলো দখলে নেবেন, এই টোটাল পলিটিক্সটা এখানে ব্যর্থ হয়েছে। ক্যাম্পাসের যে আমরা দ্বন্দ্ব দেখলাম সেখানে আসলে পেশি শক্তির অভাব কোনো দলেরই আমরা কম দেখিনি। আমরা যদি ঢাকা সরকারি মাদ্রাসা আলিয়ার আবাসিক হলে সহাবস্থান নিশ্চিতে যে সম্মত হওয়ার বিষয়টির প্রসঙ্গে আবার চলে আসি, এই সংঘর্ষের পরে আপনারা যে আবার একসাথে একমত হয়ে গেলেন, এটা কেন হলো? মানে কিভাবে আপনাদের কাছে মনে হলো যে না আমাদের এখন এক হওয়া দরকার? এটা কেন মনে হয়েছে হঠাৎ, যেটা এই সংঘর্ষের আগে আমি মনে যদি হয়? এক কথায় বলি আমরা আমাদের আপাতত কিছু ক্ষয়ক্ষতি স্বীকার করে হলেও আমরা ক্যাম্পাসে কোনো রক্ত ঝরা দেখতে চাই না, রক্ত ঝরানো দেখতে চাই না। আমরা চাইলে এটার কাউন্টার দিতে পারতাম, কিন্তু আমরা দিইনি। এর মানে এটা না যে আমাদের ছাত্র শিবির থেমেছে বলে এটার বাড়তে দেয়নি, আপনি এটা বলতে চাচ্ছেন? না, আমরা থেমেছি বা আমরা থামিনি, প্রশ্নটা সেই জায়গায় না। প্রশ্নটা হচ্ছে আমি জবাব দিতে পারতাম কিনা সেই জায়গায়। আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করি। প্রশ্নটা হচ্ছে এই যে সমঝোতা আপনারা করলেন দুই দলই, সেটা সংঘর্ষের আগে কেন হলো না এবং পরে কেন হলো? এরপরে হঠাৎ করে কি সেটাই হয়েছে ব্যাখ্যা আমি আপনাদের দিলাম যে ছাত্র দলের ভুল ক্যালকুলেশন, তাদের এই পরিমাণ রক্ত ঝরার পর তাদের মাথায় এটা আসছে যে এখন আপনি একটু কল্পনা করেন, আপনি ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যে 2টা হল দখলে নিলেন, মনে করেন আপনি মুজিব হল আর হচ্ছে জিয়া হল দখলে নিলেন, আপনি সাথে সাথে গণপ্রতিরোধের মুখে পড়বেন, শিবির দিয়ে প্রতিরোধ করা লাগবে না, সাথে সাথে যেই করুক, ধরেন শিবির করতে গেছে, শিবিরও গণপ্রতিরোধের মুখে পড়বে। হল দখলের যেইটা ট্রেডিশনাল স্টাইল, হামলা করো, 144 ধারা জারি করো, সবাই হল থেকে বের করে দাও, অন্ধকারে এসে হলে ঢুকে বসে থাকো, ক্যাম্পাস খুলে সবাই দেখবে একটা দলের অধীনে হল। 91 পরে এইভাবে হয়েছে, 5 আগস্টে এইভাবে করতে চাইছে, পারে নাই, 12 ফেব্রুয়ারির পর এইভাবে করতে চাইছে, পারে নাই, এখন রিসেন্টলি ক্যাম্পাসে হামলা করে এটা করতে চাইছে, কিন্তু এটা টোটালি ব্যাকফায়ার করছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রেজাউল করিম শাকিল। সালমান সিদ্দিকী, আপনার কাছে আসতে চাই। এই যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং দুই দলের মধ্যে এত সংঘর্ষ এবং পরবর্তীতে আমরা সমঝোতা দেখলাম, এই সমঝোতা কি আসলে রুম ভাগাভাগিরও সমঝোতা হয়ে গেছে নাকি আর কি সমঝোতা হতে পারে বলে আপনার কাছে জানতে চাই? আর কোনো তথ্য যদি থেকে থাকে আমাদের জানা। না, প্রথম ব্যাপার হচ্ছে যে মানে ছাত্র দলের নেতৃত্ব যিনি বললেন যে হলে সবাইকেই ছাত্রলীগ করতে হতো এবং যে জোরের সাথে উনি বললেন, আসলে এটার মধ্য দিয়ে যারা অত্যন্ত লড়াই করে সংগ্রাম করে ছাত্রলীগের বিরুদ্ধে মার খেয়ে হলে থাকতেন, তাদের এই লড়াইটাকে অসম্মান করা হলো বলে আমার কাছে মনে হয়। উনি যত জোর দিয়ে বললেন যে একজনও নেই, তার ফলে আমি মনে করি যে উনি ভেবে দেখবেন, এটা ঠিক যে ছাত্রলীগ যে দখলদারিত্ব সন্ত্রাসী রাজনীতি কায়েম করেছিল, ফলে এটা বড় অংশ শিক্ষার্থীরা এটাতে বাধ্য হতেন, এটা ঠিক, কিন্তু একজনও নেই, কেউ নেই, যেভাবে উনি বললেন আমি মনে করি যে এটা ঠিক নয়। এরপরে যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে, দেখুন এর আগে যদি দেখি আমরা যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেখানে জুলাই গণ অভ্যুত্থানে সমস্ত ছাত্র সংগঠন ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়লাম এবং আমাদের প্রত্যাশা ছিল 5 আগস্ট পরবর্তী সময় ছাত্রলীগ নেই, তাদেরকে আমরা তাড়ালাম, ফলে এইরকম রাজনীতি আর সন্ত্রাস দখলদারিত্ব চাঁদাবাজি গুন্ডামি থাকবে না। 5 আগস্টের পরে প্রথম যেই মানে ক্ষতিটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে এক ধরনের রাজনীতি নিষিদ্ধের যে আলোচনা।
এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো এবং এটা ছাত্র শিবির তার সঙ্গে যুক্ত থাকলেন, আমরা দেখেছি। এটার মধ্য দিয়ে উনি কি করলেন, এটাকে ছাত্র শিবিরের নেতৃত্বে বললেন যে ট্র্যাডিশনাল স্টাইলে হল দখল ছাত্র দল করতে চেয়েছে। ফলে ওনারা ট্র্যাডিশনাল স্টাইলে যাননি, মানে গুন্ডামির পথে যাননি, কিন্তু এই ধরনের ছাত্র রাজনীতি বন্ধের যে আলোচনা, এটাকে তুলে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নাম করে খেপিয়ে দিয়ে এক ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে হলগুলোতে কিন্তু ওনারা দখলে নিয়েছেন আসলে 5 আগস্ট পরবর্তী সময়। এটা ট্র্যাডিশনাল নয়, কিন্তু এই পদ্ধতি ওনারা ফলো করেছেন। এখন দেখুন, এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে আমরা চট্টগ্রামে কথা বলতে পারি, শিবির ছাত্রদল সংঘর্ষ হয়েছে, সেখানে 20 জন শিক্ষার্থী আহত হয়েছে, পাবনার ঈশ্বরদীতে হয়েছে, ঢাকা পলিটেকনিক্যালে হয়েছে, বা সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া আলিয়া মাদ্রাসার কথাগুলো আমরা জানি। এগুলো কি নিয়ে হচ্ছে? আসলে হচ্ছে যে ক্যাম্পাসে কার দখলে থাকবে। ছাত্রদল বলে তার দখলে থাকা উচিত, তাদের এখন গভর্নমেন্ট, আর ছাত্র শিবির মনে করে যে তাদের দখলে থাকবে। ফলে এগুলোর মধ্যে কিন্তু ছাত্রদের কোনো স্বার্থ নাই, শিক্ষার কোনো দাবি নাই। এই যে দেখুন ছাত্র শিবির যে মিছিলগুলো একটা বিষয় দেখি, একটা ছোট্ট বিষয় যোগ করে, দুই দলই আমরা দেখি যে কিছু একটা হলেই সাধারণ শিক্ষার্থীর একটা নাম চলে আসে। আসলে কি সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করে, নাকি এটা আরেক দলের একদম নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার জন্য এই নিজেদের যে মাস্তানি, নিজেদের মাস্তানি, গুন্ডামি এবং দখলদারিত্ব, এটাকে জারি রাখার জন্য, জাস্টিফাই করার জন্য সাধারণ শিক্ষার্থীদের তারা নাম নেয়। কিন্তু আপনি যদি দেখেন এই যে ছাত্র শিবিরের শোডাউন বক্তব্য, ছাত্র দলের শোডাউন বক্তব্য, তার মধ্যে কি আপনি দেখেছেন যে ক্যান্টিনের খাবার, ছাত্রদের যে প্রবলেমগুলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হাজারটা সংকট, সেটা নিয়ে আমাদের সংগঠন কথা বলছে, আমরা কথা বলছি। কিন্তু ছাত্র দলের এবং ছাত্র শিবিরের আপনি এই যে সামনে যে বাজেটটা যেটা হয়ে গেল, সেটা নিয়ে শিক্ষা বাজেট কেমন হওয়া দরকার ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংকটগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা তারা করছেন না। ফলে আমরা মনে করি তাদের এই যে সন্ত্রাস সংঘর্ষ, মানে হামলা পাল্টা হামলা, এগুলোর মধ্যে ছাত্রদের কোনো স্বার্থ নেই। একটু আগে ছাত্র দলের যেই নেতৃত্বে বললেন যে ক্যাম্পাস লাইফ হ্যাম্পার না হোক, এটা ওনারা চান। হ্যাঁ, অথচ আমরা দেখেছি এই যে মানে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ওনারা করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ছাত্র শিবিরও করছে। সেটার মধ্যে দিয়ে কি হলো, ক্লাস পরীক্ষা বন্ধ হচ্ছে, শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছেন, তারপরে হচ্ছে আপনার শিক্ষকরা অনিরাপদ বোধ করছেন। আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সেখানকার নেতৃত্ব, তারা পুরো ক্যাম্পাসকে দখল করে ছাত্ররা যখন ক্যাম্পাসে ঢুকবে আইডি চেক করছেন। এখন আপনি আমাকে বলুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতৃত্বের দায়িত্ব ওখানকার ক্যাম্পাসে কে ঢুকবে কে ঢুকবে না, তার আইডি চেক করার দায়িত্বটা তাদের নয়। আচ্ছা, এবং আমি দেখলাম যেই অভিযোগে উনি অভিযুক্ত করলেন ছাত্র শিবির এগুলো 10 মিনিটের মধ্যে ক্যাম্পাস সবকিছু করবে, এই যে কথা উনি বললেন, একই ধরনের কথা তো ঢাকা কলেজে আমরা দেখেছি, সেখানকার যে নেতৃত্ব ছাত্র দলের একই ধরনের কথাবার্তা বললেন। ফলে একই বক্তব্য যদি ছাত্র শিবির বলে সেটা যেমন দোষের, একই রকম বক্তব্য যদি ছাত্র দল বলেন সেটাও দোষের। একটু আগে বলছিলেন ছাত্র শিবিরের যিনি নেতৃত্ব, তিনি বলছেন রক্ত ঝরানো রাজনীতি ওনারা চান না। অথচ আমরা দেখেছি বিগত সময়ে ছাত্র শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেখানে হত্যা থেকে শুরু করে বিরোধী মত সংগঠনের উপরে আক্রমণ, আমি আপনার কাছে সমস্ত কিছু কিন্তু ওনারা করেছেন। জি, সালমান সিদ্দিকী, আবার আসবো আপনার কাছে। রেজাল্ট এবং বর্তমানও করছেন। আমি এই প্রসঙ্গ ধরে আপনার কাছে আসবো যে কয়েকটি অভিযোগ আমরা শুনলাম যে রক্ত ঝরানোর রাজনীতি আপনারা করবেন না, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে উদাহরণটি দিলেন সালমান সিদ্দিকী, যে আইডি চেক করে ছাত্রদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়ায় বাধা দেয়া হয়েছে, এই অভিযোগ আসলে কেন আসছে? এই দায়িত্ব কি আসলে ছাত্র শিবিরের? খুব সম্ভবত এটা শিবিরের ব্যাপারে না, ছাত্র দলের যিনি আহ্বায়ক ওখানকার জবির হিমেল, যিনি সদস্য সচিব শামসুল আরেফিন, তারা এই কাজটি করেছে। এবং মজার ব্যাপার হলো তারা কেউই ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট না, মানে ওই দিনের নিয়ম অনুযায়ী তারা কেউ ক্যাম্পাসের ভিতর থাকতে পারেন না। তারা নিজেরাই অবৈধভাবে থেকে রেগুলার স্টুডেন্ট কিনা এটা চেক বিরুদ্ধে অভিযোগটি আসছে। কিন্তু আমরা দেখেন আমাদের কিন্তু এইভাবেই যদি চলতো তাহলে শিবিরেরও তো সেখানে বিগত 5-7-10 বছরে যারা সাবেক হয়েছেন, ওই ক্যাম্পাস থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন, তারাও এইভাবে তাদের পুরনো আইডি কার্ড দিয়ে ক্যাম্পাসে এসে এইভাবে দখলদারিত্ব করতে পারতো। জি, তো ছাত্র দলের যেহেতু অভিযোগ, আমি আপনার কাছে আসতে চাই তহিদুর রহমান আউয়াল, আপনার কাছে জানতে চাচ্ছি যে কি কারণে আসলে ছাত্র দল এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিল? ওইটা যেভাবে বলা হচ্ছে ওইটা ফলাও করে না, কারণ 2-1 জনের ব্যাপারে বিশৃঙ্খলা করতে পারে, অভিযোগ ছিল। সেই হিসাবে সচেতন শিক্ষার্থী হিসাবে তারা ওই জায়গায় গিয়েছিল এবং তারা রানিং স্টুডেন্ট, ওই জায়গায় রানিং স্টুডেন্ট ভাইরা মানে তথ্যই আছে। কারণ হলো এই যে ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম, তার
সেশন হচ্ছে 2008-9। উনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন না। সে হইল না, এই অন্য দায়িত্বটা জায়গায় না না বলেন না, দলকে কে হিমেল দিল? আপনাদের যে জবে আহ্বায়ক সবচেয়ে হিমেল বড় কত ব্যাপার। সেশনের স্টুডেন্ট? 8-9 সেম একই সেশনের তো। এই যে আপনাদের যে সাদ্দাম সেন্ট্রাল যে সভাপতির হ্যাঁ, কথা তো বললেন, সে তো- আর সেও তো হিমেল তো ইয়েতে, No, আপনি যদি আপনার সভাপতিটা বলেন রানিং স্টুডেন্ট, সে তো ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট না। সাদ্দাম সাহেব রানিং না, স্টুডেন্ট, ছাত্র শিবিরের কমিটি দিলে কিভাবে আসতো তাহলে? আপনার প্রশ্ন হচ্ছে সাদ্দাম হচ্ছে জগন্নাথ খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, উনি কি 8-9 সেশন। উনি কি খুলনা ইউনিভার্সিটিতে যে এই ধরনের গুন্ডামি করেছেন? না না না, তা না, আমি না, না, প্রশ্ন এটাই। স্টুডেন্ট কি স্টুডেন্ট না, আপনি একটা ছাত্র শিবিরের ইউনিভার্সিটি সভাপতি কমিটি, হলো, একটা ইউনিভার্সিটি কমিটি। না 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 না, আপনি কি সভাপতি কি ক্রাইটেরিয়া আপনি দিলেন? উনি ঢাকা ছাত্র ইউনিভার্সিটিতে- শিবির তাহলে ছাত্র লাগলো কেন? সেটা ভিন্ন আলাপ। আপনি ভিন্ন উনি- আলাপ কেন? উনি আপনি ঢাকা ছাত্রকে ইউনিভার্সিটি- আপনি কেন উনি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন। সবচেয়ে বড় ব্যাপার উনি ঢাকা ইউনিভার্সিটিতে দেয় না, মাস্টার্স আপনি করছেন। আমার বলতে আপনি তাহলে না না না, অসুস্থ কেন আপনি বানান? বলেন, আপনাকে সেটাই বলেন। আপনি বলেন হিমেল জগন্নাথ ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট। স্টুডেন্ট তো আমরা ওখানে না, 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 শামসুল আরিফিন regular student। এখন আপনি নিয়ে নেই, আমরা জিজ্ঞেস করি যে তুমি আরে regular ভাই, student। আমি তো জানি যখন সে regular student। সাদ্দাম আপনি ভাই আমাদেরকে যখন বলছেন regular খুলনা student। মহানগরীর সভাপতি ছিল, উনি খুলনা ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট ছিল। So, আপনার কিন্তু এখন আপনাদের যে আমাদের ছাত্র শিবির সাদিক কায়েম, নেতৃত্ব সে regular student আমাদের না। সাদিক কায়েম যখন ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিল, সে রেগুলার স্টুডেন্ট আরে ছিল। বাবা, সাদিক কায়েমরে বাদ দেন, আপনি আপনার আপনার মূল হিমেল, সভাপতিতে আসেন। আপনার হিমেল কি রেগুলার স্টুডেন্ট? উনি তো বলছে উনি রেগুলার স্টুডেন্ট, ওনার কার্ড আমি কি চেক করছি? আপনি কার্ড চেক করছেন? আচ্ছা, 8-9 থেকে 2026 কত বছর হয়? কেন আপনার কোর্সে ইভিনিং কোর্সে ভর্তি হতে পারে? আপনি আপনার না, 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 সাদ্দামকে না, বলতেছেন, কি না, আপনি না, আপনার আপনি বলেন না, আপনি বলেন আমি না। জানি আমি ভর্তি, আপনি মানে আমাকে বললে 8-9 হবে। থেকে তাহলে স্বাভাবিক সেটা হিসাব থাকলে করলে কিভাবে বলবেন? 18 বছর হয়। তাহলে আপনার সেম আপনার মানে সভাপতির ক্ষেত্রেও তাই, 4 বছর। আপনার ছাত্র শিবিরের সভাপতির সে তো ক্ষেত্রেও তার তাই। ক্যাম্পাসে যাচ্ছে না। আপনি তো তাহলে আপনার তাকে ক্যাম্পাসে ছাত্র বসে কিভাবে গুন্ডামি ধরলেন? করতেছেন। আপনি তাকে ছাত্র কিভাবে ধরলেন? আপনি আপনার ক্যাম্পাসে আপনি বসে আপনার গুন্ডামি জায়গায় করতেছেন আপনি কেন? বলছেন, ছাত্র কিভাবে ধরলেন তাকে? সে কি খুলনা ইউনিভার্সিটি থেকে গুন্ডামি করতেছে? আপনার ক্ষেত্রে না না, ছাত্র বলেন না, সে কি আপনি খুলনা ইউনিভার্সিটি থেকে এটাকে গুন্ডামি গুন্ডামি করতেছে? কেন ধরতেছেন? বিশৃঙ্খলা আপনি সৃষ্টি করবেন। আচ্ছা, না, 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 না। সচেতন শিক্ষার্থী হিসেবে সে কথা বলতে পারবে না? আপনার তার উপর সে কথা বলতে পারবে না? তৌহিদুর রহমান সচেতন আওয়াল, শিক্ষার্থী হিসেবে? আপনারা ক্যাম্পাসে যদি আসলে এই যে দ্বন্দ্ব দেখেন আপনাদের দুজনের মধ্যেই, আমরা দ্বন্দ্ব আটকাতে পারছি না, তো ক্যাম্পাসে আর কিভাবে না, না, আটকাবে বলেন? সমস্যা হয়েছে কি যে ওই যে না, আপনার একটা ইউনিভার্সিটি নিয়ে দেখেন, একটা ইউনিভার্সিটি কমিটি নিয়ে কথা হচ্ছে। একটা ইউনিভার্সিটি কমিটির সভাপতি ও ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনা, প্রশ্ন এটা নিয়ে। সেন্ট্রাল কমিটি নিয়ে আমি রাকিব কেন? ভাই, জগন্নাথের সে আমি হচ্ছে- রাকিব ভাই সেশন নিয়ে প্রশ্ন করছি না, আমি নাসির আপনি ভাই আপনার সাদ্দামের কথা বলতে প্রশ্ন পারতেছেন না। করছি না। আমাদের সাদিক কায়েম ভাই ঢাকা ইউনিভার্সিটির সাদিক কায়েম কেন সভাপতি আসেন? ছিলেন, আপনাকে ছাত্র শিবিরে এরপর আসেন। তার ইউনিভার্সিটির সেশন শেষ হয়ে গেছে, পরবর্তীতে সে মাস্টার এমফিলে ভর্তি হয়ে ডাকসু করেছে, এগুলো সবাই জানে। আমার কথা হচ্ছে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, একটা ইউনিভার্সিটি কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা ওই ইউনিভার্সিটি আদৌ স্টুডেন্টই না, কিন্তু ক্যাম্পাসে ঢুকে আপনি মাস্তানি করছেন, গুন্ডামি আপনি করছেন, আপনার- আপনি আরেকজন আপনি ফোন আপনার চেক করছেন। সাবজেক্টকে Just না না, আপনি স্টুডেন্ট না, এটার উপরে ছাত্র শিবিরের নেতৃত্ব খুব জোর দিচ্ছেন। যদি স্টুডেন্ট হতেন তাহলে কি উনি করতে পারতেন? না, student হলেও যেমন করতে আমরা পারতেন না। দেখেছি বিগত সময়ে আমার আর্গুমেন্টটা হলো যে আমাদের এরকম কোনো অছাত্র ক্যাম্পাসে ঢুকে গুন্ডামিটা করে নাই। সবচেয়ে বড় ব্যাপার কি, মানে যদি ছাত্র হতে গুন্ডামি করতে পারতো? না, এটাও। করতে পারতেন, আমরা তো করি নাই। করতে পারতো না, কিন্তু আমাদের না। রিয়াজ, আমাদের না, না, হচ্ছে আপনাদের- ভিপি রিয়াজুল ইসলাম, আপনাদের আরিফ, না। এরা কি করেছে? আমি রিয়াজ আরিফের কথা আপনি ছেড়ে দিন, আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আমি ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি, আমাদের 5 আগস্ট পরবর্তী সময় আমাদের চট্টগ্রামের নগরের যিনি সাধারণ সম্পাদক নেভিদে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেখানে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী উনি 5 আগস্ট পরবর্তী সময় আমরা ওখানে একটা পাঠচক্র আয়োজন করতে পারি না আপনাদের জন্য, শিবিরের জন্য। আপনারা যে গণতন্ত্রের কথা বলেন, মত প্রকাশের অধিকারের কথা বলেন, যে মানুষটা জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, ছাত্রলীগ বিগত সময় আমাদের কথা বলতে দেয়নি, আমাদের কোনো কাজ করতে দেয়নি, আমাদের উপর হামলা করেছে, তাহলে সেই ছাত্রলীগকে আমরা তাড়ালাম, আপনারা নতুন করে কি আপনার দৃষ্টান্ত স্থাপন করলেন? আমরা দেখেছি, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিফ যখন ছাত্রদল ছাত্র শিবির সন্ত্রাসী কর্মকাণ্ড করছিল, শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছিল, উনি সেখানে গিয়ে তার বিরুদ্ধে গিয়ে স্লোগান দিয়েছেন, প্রশাসনকে বলেছেন যে এগুলোর মধ্য দিয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে, ছাত্ররা আতঙ্কিত বোধ করছে। তাহলে এই রকম ভূমিকা কিন্তু আমরা রেখেছিলাম। আমরা ছাত্র শিবিরের কথা বলতে রক্ত ঝরাতে চাই না, ওনারা বললেন। আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওখানে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে সেখানে হামলা করা হয়েছে, এবং সেই হামলায় ছাত্রফ্রন্টে ওখানকার যিনি আহ্বায়ক ফুয়াদ রাতুল তিনি আহত হয়েছেন। এইরকম অজস্র উদাহরণ দিতে পারি যে আপনারা হামলা করেছেন, জি, অথচ আচ্ছা, এই আপনারা সেটাকে প্রসঙ্গ অস্বীকার ধরে, করছেন। হ্যাঁ, এই প্রসঙ্গ ধরে রেজাল্ট করিম শাকিল আপনার কাছে আসবো, যে আপনাদের সংগঠনের যে কেন্দ্রীয় সভাপতি বলেছেন, আপনিও যেটা কিছুক্ষণ আগে বলেছেন যে এখন পর্যন্ত কোনো জায়গায় মার খেলেও সেটির জবাব আমরা দিচ্ছি না, তার মানে এই না যে আমাদের শক্তি নেই, এটা মনে করার কোনো কারণ নেই। এখন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলকে ধাওয়া দেওয়ার দাবি করে আপনাদের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছেন। শুধু যে আপনারা মার খেয়ে যাচ্ছেন ব্যাপারটা তা না, কাউন্টার তো আপনারাও দিচ্ছেন। এখন এই যে মার খেলেও মারের জবাব দিচ্ছেন না বলছেন, তাহলে এটা কি ধরনের নমুনা? দেখেন, আপনি যখন আমার প্রোগ্রামে চাপাতি দিয়ে হামলা করবেন, আমি যদি এর এগেইনস্টে আপনাকে ধাওয়া দেই, সেটা কি আপনি সমান হয়ে যাবে? সেটা সমান অপরাধ হয়ে যাবে? ছাত্রফ্রন্টের সভাপতি যেটা বলছেন
যে ক্যাম্পাসে ছাত্রদল হামলা করছে, শিবিরও নাকি করছে। আপনি কোন ক্যাম্পাসটা আমরা হামলা করেছি? রংপুর ইউনিভার্সিটির ঘটনা দেখেন, শিবিরের প্রদর্শনী। ছাত্রদলের ওখানে কি কাজ? শিবিরের প্রদর্শনীতে কোনো ভুল থাকলে আপনি নিয়মতান্ত্রিক উপায়ে আপনি আরেকটা প্রোগ্রাম করেন, আপনি প্রতিবাদ করেন, আপনি মানববন্ধন করেন, আপনি বিক্ষোভ করেন। কিন্তু কেন বহিরাগত এনে শিবিরের প্রোগ্রামে হামলা করতে হবে? শিবিরের লোকজন যদি ধাওয়া দেয়, আপনি চাপাতি এবং লাঠিকে কেন সমান দৃষ্টিতে দেখবেন? আচ্ছা, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি জগন্নাথ ইউনিভার্সিটিতে কি নিয়ে ঝামেলা? জগন্নাথ ইউনিভার্সিটিতে সেকেন্ড ক্যাম্পাস নির্মাণ, সেই ক্যাম্পাসের কাজ যেন এটা টেন্ডারটা সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হয়, যেন দ্রুত কাজ হয়। সকল ছাত্র সংগঠন ঐক্যমত্য পোষণ করেছে সেনাবাহিনীকে দিয়ে দ্রুত কাজ হয়ে যাক। ছাত্রদল বাগড়া দিয়েছে, যেটা ওপেন টেন্ডার হোক। ওপেন টেন্ডার হলে তারা এই 10,000 কোটি টাকার এই টেন্ডারটা নেবে এবং লুটপাট করে খাবে। আপনি সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নয়ন যুবদলের নেতৃত্বে ঢাকা আলিয়া কেন হামলা হলো? ঢাকা আলিয়া যুবদলের কাজ কি? আপনি সেটা রেশ কাটতে না কাটতে ঢাকা কলেজে ছাত্র শিবিরের দোয়া অনুষ্ঠান, ছাত্র শিবিরের জুলাই আহতদের সম্মাননা এবং দোয়া অনুষ্ঠান, সেখানে পর্যন্ত হামলা করতে ছাড়লেন না। সর্বশেষ হসপিটালে যে ন্যাশনাল মেডিকেল যেটা, সেখানে হসপিটালে যে রুগীদেরকে পর্যন্ত মারতেছেন। রুগীরা বলতেছেন আমরা সাধারণ রুগী, বলতেছেন আপনি শিবির বলে এভাবে মারছেন। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় আপনি ভিকটিম, কিন্তু আপনাকে উল্টো আক্রমণকারী সাব্যস্ত করা, এই জিনিসটাই 5 আগস্ট আমরা আসলে দেখতে চাই না। আপনি যে আক্রমণকারী, যে ভিকটিম, দুইজনকে যখন সমান দৃষ্টিতে দেখবেন, আপনার এই ন্যারেটিভটা ইটসেলফ এটা একটা জুলুমের ন্যারেটিভ। ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা বারবার আসছে ছাত্রদলের বিরুদ্ধে, যে ছাত্র শিবিরের প্রোগ্রামে আপনারা কেন যান, এটার উত্তরটা যদি দেন। তাদের প্রোগ্রামে আপনাদের কাজটা কি? আগে হচ্ছে আমি একটু বলে নেই, 420 নামে মুস্তাফা সরোয়ার ফারুকের খুব একটা দারুণ নাটক ছিল। ও হইলো কোনো সময় পাও ধরতে পারে, আবার কোনো সময় কারো চড় থাপ্পড় মারতে পারে। তো আমার এদের ক্যারেক্টার দেখলে এরকম মনে হয়। সে বলল আমাদের কমিটিতে নাকি জয়েন্ট সেক্রেটারি এতগুলা ইয়েতে, আরে ভাই আমাদের তো প্রকাশ্য প্রাউড ফিল করে, প্রত্যেকটা কর্মী প্রাউড ফিল করে যে সে পরিচয় দেয়, প্রত্যেকে ওপেনলি স্ট্যাটাস দেয়, সংগঠনের জন্য দেশের জন্য কাজ করে। আপনার তো নিজের, আমি যদি এখন বলি যে 2024 সালের 5 আগস্টের আগে আপনার কমিটি নেটে সার্চ দিয়া কেউ হারিকেন দিয়ে বাটি চালান দিয়ে খুঁজে পাবে না, আর আপনি আমাকে বলতেছেন আমাদের প্রাউড ফিল করে প্রত্যেকটা কর্মী। আপনার একটা ওয়ার্ডের এখন কেউ কাউকে চিনে না। দেখা গেছে একটা ইয়া ছিল, মিম ছিল, প্রাউড ফিল করতে করতে হামলা করে। না প্রাউডে হামলা করে কি হলো? আমি তো বললামই 420 নাটক। 420 নাটক বললাম কি? কোন সময় পাও ধরতে পারে, কোন সময় আপনি রাস্তা নিয়ে করতে পারেন। আমি কমিটি প্রকাশ করি নাই, বললো না। ধরেন আমি কমিটি প্রকাশ করি নাই, বললেই তো আপনাকে আমি করলাম না, তাহলে আপনি হামলা করা জাস্টিফাইড? আপনার কমিটি কেন প্রকাশ করবেন না? আপনার ধন্যবাদ কেন আপনি প্রকাশ করবেন না কেন? আমি সেটা বলছি কি আপনি কেন প্রকাশ করবেন না কমিটি? সেজন্য কেন কমিটি প্রকাশ করবেন না? না আপনি বলেন কেন কমিটি প্রকাশ করবেন? আপনি বলেন এইজন্য আপনি হামলা করবেন না? আপনি কেন কমিটি প্রকাশ করবেন না? করলে হামলা করবেন না? করলে হামলা করবেন কেন? না করলে হামলা করবেন? আমরা কেন হামলা করব? না বলেন না, না ধরেন সিম্পলি ধরেন আমি আমার থামতে হবে। সালমান সিদ্দিকী, ব্যাপারটা হচ্ছে হামলা করাটা অন্যায়, সেই অন্যায় দুজনই অভিযুক্ত। এবং ছাত্র শিবিরের নেতৃত্ব কিন্তু এখন পর্যন্ত বললেন না যে ওনারা কেন কমিটি প্রকাশ করেন না। উনি কমিটি প্রকাশ করেন না বলে হামলার প্রসঙ্গটা তুললেন, কিন্তু ওনাদের তো দায়িত্ব ছিল, একটা সংগঠন তো একটা ওপেন ব্যাপার, রাজনীতি তো একটা ওপেন ব্যাপার হবে। ফলে আমার নেতৃত্ব কারা সেটা ছাত্র সমাজ দেখবে, আলাপ আলোচনাগুলো চলবে, তার ভিত্তিতে ছাত্ররা তো আকর্ষণ বোধ করবে। তাহলে এই যে ধরুন সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? বড় ব্যাপারটা হচ্ছে ছাত্র শিবিরের একজন যারা এইরকম অপকর্ম করলে আপনি তাকে ধরতে পারবেন না, কারণ এটা তো প্রকাশ্য না। যখন আপনি ধরবেন তখন বলবে যে এইরকম কোনো ডকুমেন্ট নেই। তো এটা তো প্রবলেম। এবং আমি একটা কথা বলি, 5 আগস্ট পরবর্তী সময়ে হলগুলোতে যখন একসঙ্গে দীর্ঘদিন থেকেছে, বুঝতেই পারেনি তার রুমমেট যে ছাত্র শিবির করেন। পরবর্তী সময় কি হয়েছে জানেন? তার অনেকের মধ্যে একটা অবিশ্বাসের মানসিকতা তৈরি হয়েছে, একটা ভয়ানক একটা অনিরাপত্তা এবং অবিশ্বাসী মানসিকতা তৈরি হয়েছে। এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতি হতে পারে না। ফলে আমি বলতে চাই যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসুক এবং সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়বে, সেখানে আমার ধন্যবাদ। আমাদের সেই প্রত্যাশা। সালমান সিদ্দিকী, আপনি একেবারে শেষ পর্যায়ে। আমি হলো এতে যেটা সত্যিকার অর্থে ভাইদের সাথে না, গুপ্তচর বৃত্তি আর রাজনীতি একসাথে হয় না। আপনি রাজনীতিবিদ হবেন আবার গুপ্তচর হবেন, একসাথে হবে না। হয় আপনাকে গুপ্তচর হওয়া লাগবে, গন্ডগোলটাকে পাকে কোন জায়গায়? আপনি আগে গুপ্তচর হয়ে রাজনীতি করছেন, যখন আপনি প্রকাশ্য রাজনীতি আসবেন একসাথে 2 ক্যারেক্টারে এক জীবন অভিনয় করা যায় না। তাদেরকে অনুরোধ করব হয় গুপ্তচর বৃত্তি অথবা নাল প্রকাশ্য রাজনীতি, যে কোনো একটা করেন। একদম শেষ পর্যায়ে রেজাল্ট করিম শাকিল। দেখেন, এই বছরের শুরুতে সারা দেশে ছাত্র শিবিরের 132টা কমিটি পাবলিক হয়েছে, সভাপতি সেক্রেটারি সহ। আগের ঘটনা বলেন, 24 সালের ঘটনা বলেন। এই বছরের শুরুতে, এবং প্রত্যেকটা কমিটি এখন পর্যন্ত 10টার উপর পাবলিক
প্রোগ্রাম করেছে, প্রত্যেকটা কমিটি। সারা দেশে আমাদের হাজার হাজার প্রোগ্রাম তো হয়েছে। জামাই আদর করতেছে, আপনি আগে যদি কি হতো সেটা বলেন। আপনি যদি আমার এতগুলো প্রোগ্রাম না দেখেন, আপনি যদি শেষ আমার করতে এতগুলো হবে। কমিটি শেষ না করে দেখেন, দিন। পাঁচ আগস্ট না, কথা বলেন না, আপনি কি যদি আমার সম্পর্ক? এতগুলো পাঁচ আগস্ট প্রোগ্রাম না কথা বলেন দেখেন, না কেন? না, পরে খালি পাঁচ- বারবার খালি গল্প। আপনার প্রশ্ন হচ্ছে আমি এখনো পর্যন্ত এগুলো প্রকাশ বিয়ের করিনি। পরে গল্প, বিয়ের আগে গল্প করেন না কেন? আপনি কি হয়েছে আগে? ভাই, পাঁচ আগস্ট আগে আপনারা কথা বলেন, না, আপনারা আপনারা বলেন। কি? আপনি আগেরটা বলতে No, পারতেছেন না? আপনি বলছেন আমি আপনার কমিটি প্রকাশ আমার করছি না, আমি তো পাশে করছি। কমিটি প্রকাশ করেন না কেন? আমি আমার প্রত্যেকটা কমিটি প্রকাশিত। পরে বসেন। আমাকে যখন শেষ ভালো করতে দিন, হচ্ছে। যখন ভালো দিন, আপনি যখন গায়ের আপনার জোরে সুদিন, বলতেছেন। ঈদের দিন প্রকাশ আমাকে করছেন। শেষ করতে ভাই, হচ্ছে, আমাকে simply শেষ দিন করতে প্রকাশ হচ্ছে। আমার আমি বইতে আমি কমিটি নাই, আপনি অত্যন্ত বলছেন প্রকাশ দুঃখিত। করতে। আমি কি কমিটি প্রকাশ তৌহিদুর করব? রহমান আউয়াল, রেজাউল করিম শাকিল, আমার সালমান বইতে কমিটি নাই, সিদ্দিকী, আমি ধন্যবাদ। প্রকাশ করব না। আপনি তো ভালো সেখানে দিকেই দর্শক শেষ করছি করা আলাপ, অনেক ধন্যবাদ শেষ করার জন্য।